দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা হচ্ছে দাবি ফখরুলের। জুলাই সনদ নিয়ে জাতিসংঘে প্রতারণার অভিযোগ গয়েশ্বরচন্দ্রের। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। একদল সংস্কার আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টায়, বললেন নাহিদ। এনসিপি চায় জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে ভোট। জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা। মানবতা বিরোধী অপরাধের আলাদা মামলায় ইনু, হানিফ সহ 5 জনের বিচার শুরু। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল বিভাগে 6ষ্ঠ দিনের শুনানি। পেছাচ্ছে বিশ্ব ইজতেমা, হবে নির্বাচনের পর সুবিধাজনক সময়ে, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই সিদ্ধান্ত। ডায়াগনস্টিক সেন্টারে ইচ্ছে মতো ফি আদায় বন্ধ হচ্ছে। এলাকা অনুযায়ী নির্ধারণ হবে রোগ নির্ণয়ের খরচ। কোয়ালিটির পার্থক্য না, আমি ইনভেস্টমেন্টের পার্থক্য হয়ে যায়। এর ফলে তারা রেট অফ রিটার্ন যদি বলেন তখন পার্থক্য হয়। সো কুড়িগ্রাম এবং উপজেলার একটা এক্সট্রিমিস্ট সেটআপ আর ঢাকা শহরের সেটআপে কিছু পার্থক্য হবে। এবার নাইজেরিয়ায় মার্কিন হামলার শঙ্কা, প্রস্তুতি নিতে ট্রাম্পের নির্দেশ। খ্রিস্টানদের উপর সহিংসতার অজুহাত। এবং নারী বিশ্বকাপে আসছে নতুন চ্যাম্পিয়ন। ফাইনালে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ে ম্যাচ শুরু বেলা 3:30টায়। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কেবেরে বিস্তারিত। বাংলাদেশের শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠেছে। যতই দিন যাচ্ছে ততই নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ ধারণ করায় বিএনপি কখনো পরাজিত হয়নি। নির্যাতন, নিপীড়ন ও নানা চক্রান্তের পরেও বারবার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি মহাসচিব বলেন, 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের হাল ধরে শহীদ জিয়া পরবর্তীতে দেশকে বিপর্যয় থেকে টেনে তুলেছেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সারা দেশে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। জানান, 7 নভেম্বর বিকেলে নয়াপল্টন এবং সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। জুলাই সনদের কিছু প্রস্তাবে রদবদল করা হয়েছে, আর এই পরিবর্তন এনে সরকার জাতিসংঘে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায়। আরো বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের উপর আস্থা রাখতে চায় বিএনপি। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যথেষ্ট সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরু হলো। রবিবার দুপুরে মামলাটিতে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিচার শুরু হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় 13তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে। 2024 সালের জুলাই আন্দোলন দমনের নানা অপরাধে দায়ের করা মামলায় বিচারের মুখোমুখি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন ইনু। অভিযোগ করেন গায়েবী মামলার শিকার হওয়ার। ফরমাল চার্জ গঠন করে আগামী 30 তারিখ দিন ধার্য করেছেন মামলার পরবর্তী কার্যক্রমের জন্য। মামলাটিতে ইনুই একমাত্র আসামি। তার বিরুদ্ধে অভিযোগ 8টি।
প্রসিকিউশন বলছে সব অভিযোগই প্রমাণ করা সম্ভব, তাই মামলাটি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার যে রোল সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম, সেগুলোর ভিত্তিতে মোট 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিচার শুরু হয়েছে। বিভিন্ন সময়ে 14 দলীয় জোটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, কারফিউ জারি, শুটার সাইট, এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে। মামলাটিতে পলাতক থাকায় হানিফ সহ সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে 6ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত আছেন। এর আগে গত 29 অক্টোবর 5ম দিনের শুনানি শেষ হয়। গত 28 অক্টোবর 4র্থ দিনের শুনানিতে জামায়াত ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। কে নিয়ে আরো তথ্য জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, ট্রাইব্যুনালে এখন কি অবস্থা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? টিপু, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু সকালে আমরা যেটা দেখেছি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মাহবুবুল হক হানিফ সহ 4 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের যে মামলা, অর্থাৎ সেখানে 6 জনের হত্যা মামলার আসামি হিসেবে কিন্তু তার বিরুদ্ধে আজকে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল এবং সেটির কিন্তু অভিযোগ গঠনের দিন আজ ধার্য ছিল। তো অভিযোগ গঠন এরই মধ্যে হয়েছে এবং এই 4 জন আসামির কেউ গ্রেপ্তার না থাকায় তাদের বিরুদ্ধে কিন্তু পলাতক ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়াও আজকে জাসদ নেতা এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আগস্টের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানান ধরনের আন্দোলন দমানোর জন্য নানান ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা, এছাড়াও নিরীহ শিক্ষার্থীদের উপরে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া সহ 8টি অভিযোগের বিষয়ে কিন্তু অভিযোগ গঠনের দিন ধার্য ছিল এবং সেই অভিযোগটিও এরই মধ্যে গঠন করা হয়েছে। আগামী 30 তারিখ তার বিরুদ্ধে 30 নভেম্বর তার বিরুদ্ধে এই মামলা চলমান থাকবে এবং সেদিন সূচনা বক্তব্যের পরে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনের যেই হত্যা মামলার ঘটনাটি ছিল সেটার 13তম দিনের মতন সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আসলে আমার কাছে এখানকার সবচেয়ে তথ্য। টিপু, নাইম আল জিকো, আপনাকে ধন্যবাদ। আগামী বছর বিশ্ব ইজতেমা হবে নির্বাচনের পর, তবে সময় এখনো ঠিক হয়নি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে ইজতেমার 2 গ্রুপের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিশ্ব ইজতেমা নির্বাচনের পরে নেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও, বলেন রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কোনো দূরত্ব নেই, যেটা আছে সেটা সাময়িক ভুল বোঝাবুঝি, এটা শিগগিরই ঠিক হয়ে যাবে। চিন্তা করছে যে ইলেকশনের আগে ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না। প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনীও তলব করে, তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না। সুদানে গিয়ে যুদ্ধের কবলে এলোমেলো এক বাংলাদেশের জীবন। বৈধ কাগজপত্র হারিয়ে কয়েক দফা জেল খেটে দিক বিদিক ঘুরে বেড়াতে হয়েছে তাকে। স্বজনরা ভেবেছিলেন তিনি হয়তো আর বেঁচে নেই। অবশেষে 2 দশকের বেশি সময় পর ফিরলেন গাইবান্ধার মইনুল হক। সেনাবাহিনীর সহযোগিতায় রবিবার সকালে দেশে পৌঁছান তিনি। শাহজালাল বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
দেখা হলো, ওনার নাম ছিল আশফাক। আর্থিক সচ্ছলতার আশায় 2003 সালে সুদান যান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ময়নুল হক। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ, যার জাতাকলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়ে তার জীবন। মাঠে ঘুমাইতাম। প্রাণ বাঁচাতে ছুটে বেড়াতে হয়েছে এদিক সেদিক। অবশেষে আশ্রয় নেন সুদানের আবেই অঞ্চলে, কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়েনি। সেখানে ছিনতাইকারীর কবলে পড়ে হারান পাসপোর্ট সহ সব বৈধ কাগজপত্র। ফলে অসম্ভব হয়ে পড়ে দেশে ফেরা। 2 দফা জেল খেটে মানবেতর জীবনযাপন করতে থাকেন তিনি। এছাড়া সর্বোপরি বাংলাদেশ সরকারকে। এক পর্যায়ে বিভিন্ন অঞ্চল ঘুরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দেখা পান মইনুল। দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে অবশেষে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী। আমরা আছি, আপনাদের আমরা দেখি আমি কি করতে পারি। ওরা আবার আমার জন্য কাজ করে সকাল থেকে করিয়া আবার যাওয়ার ব্যবস্থা করেছে। এর মাঝে কেটে গেছে দীর্ঘ 2 দশকের বেশি সময়। কোনো খবরও মিলছিল না। স্বজনরা ধরে নিয়েছিল হয়তো মইনুল বেঁচে নেই। অবশেষে তাকে ফিরে পেয়ে আনন্দ অশ্রুতে আত্মহারা পরিবার। আমরা ভেবেছিলাম যে আমাদের ভাই হয়তো নাই, যেখানে 18-19 বছর থেকে কথা হয়নি, দেখা হয় নাই, ফোনে কথা হয় নাই। আমরা পরিবার সবাই মনে করছি আমার ভাই মারা গেছে। আমরা আজকে খবর পাইছি অনেকদিন আগে যে এত তারিখে ফ্লাইট হবে, আর গতকালকে আমরা রওনা দিছি। আমরা ভোর 4টা থেকে তার জন্য অপেক্ষা করতেছি। পরিবারের সদস্যরা জানান, তার এই ফিরে আসা শুধু একটি পরিবারের জন্য নয়, বিদেশে আটকে পড়া বা নিখোঁজ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর মানবিক প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রোগ নির্ণয়ে রোগীদেরকে মন গড়া বিলের তালিকা ধরিয়ে দেওয়ার দিন শেষ হচ্ছে। ডায়াগনস্টিক সেন্টারগুলোর ইচ্ছে মতো ফি আদায় নিয়ে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার হচ্ছে ন্যাশনাল এসেনশিয়াল ডায়াগনস্টিক্স লিস্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান নিউজ 24-কে জানিয়েছেন, এখন থেকে এলাকা অনুযায়ী রোগ নির্ণয়ের খরচ নির্ধারণ হবে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সারা দেশে বৈধ লাইসেন্স প্রাপ্ত হাসপাতাল ও ক্লিনিক রয়েছে 4,500 এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 9,300টি। কিন্তু অবৈধ কিংবা লাইসেন্স ছাড়া হাসপাতাল ক্লিনিকের কোনো পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরে নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ঢাকা ও আশেপাশে বেসরকারি হাসপাতাল ক্লিনিক রয়েছে 650টি এবং ডায়াগনস্টিক সেন্টার সহ অন্যান্য স্বাস্থ্য সেবা রয়েছে 1,600টি। তবে এর বাইরে শুধুমাত্র ঢাকাতেই ডায়াগনস্টিক সেন্টার এর কয়েক গুণ বেশি হবে, যার হিসেব সরকারের কাছে নেই। লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার তো বটেই, সরকারের তালিকায় থাকা সেন্টারগুলোতেও মন গড়া রোগ নির্ণয়ের বিল ধরিয়ে দেওয়া হয় রোগীদের, এমন অভিযোগ বহু পুরনো। দেশের সাধারণ মানুষকে এমন ভোগান্তি থেকে এবার মুক্তি দিতে চায় সরকার। কিভাবে এটা সম্ভব সে বিষয়ে জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। আমরা কমিটি করে দিয়েছি, তারা রিপোর্ট দিলে পরে তারা সকল স্টেক হোল্ডার মানে এই বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, রেডিওলজি যা যা আছে তাদের সমস্ত বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা ন্যাশনাল এসেনশিয়াল ডায়াগনস্টিক লিস্ট তৈরি করার জন্য যে মৌলিকভাবে কোন টেস্টগুলো সবচেয়ে বেশি করা লাগে, যেগুলো একটা রিজনেবল প্রাইসে আনা যায়, সেটা চেষ্টা করা হচ্ছে। অধ্যাপক সাইদুর রহমান বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরীক্ষা নিরীক্ষার ফি নির্ভর করবে এলাকা অনুযায়ী, এর বাইরে নয়। এগুলো ঠিক করবে বিশেষজ্ঞ কমিটি। ওষুধে যেরকম আপনি একটা ওষুধ ফিক্স করতে পারেন একটা স্ট্যান্ডার্ডে, যখন ডায়াগনস্টিক হবে ডায়াগনস্টিকের শাহবাগেরটা আর কুড়িগ্রামের মধ্যে ইনভেস্টমেন্টের পার্থক্য হয়ে যায়। আমি কোয়ালিটির পার্থক্য না, আমি ইনভেস্টমেন্টের পার্থক্য হয়ে যায়। এর ফলে তারা রেট অফ রিটার্ন যদি বলেন তখন পার্থক্য হয়। সো কুড়িগ্রামে বা উপজেলার একটা এক্সট্রিমিস্ট সেট আপ আর ঢাকা শহরের সেট আপে কিছু পার্থক্য হবে। এগুলোকে তারা চিন্তা করে ওই এসেনশিয়াল যে আমরা কমিটিটা করেছি ন্যাশনাল এসেনশিয়াল ডায়াগনস্টিক লিস্ট করার, পৃথিবীতে আমরা খুব অল্প কয়েকটা দেশের মধ্যে একটা যারা এটা করতে যাচ্ছি। অল্প কিছু টেস্ট দিয়ে শুরু করি, কিন্তু এই ধারণাটাকে অন্তত দেশে আমরা চালু করি। মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে প্যাথোলজিক্যাল টেস্ট রিপোর্ট তৈরি, টেস্ট না করে রিপোর্ট দেওয়া, পরীক্ষাগারে দূষিত রক্ত রাখা, লাইসেন্স না থাকা, রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়ম ও অভিযোগের কারণে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনার উপরও জোর দিবে এই বিশেষজ্ঞ কমিটি, জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। নতুন কাজগুলো যারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তাদের জন্য নতুন, সেজন্য সময় লাগতেছে। কিন্তু শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বেড়েই চলছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। রোগীর স্বজনদের দাবি, মৃত্যু ও সংক্রমণ হার কমিয়ে আনতে সরকারকে দ্রুত
কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন শুধু মশা নিধন নয়, ডেঙ্গু দাপট থামাতে দরকার ভ্যাকসিন কর্মসূচি। তারা বলেন গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স সহ বাংলাদেশে যারা গবেষক রয়েছেন সকলে মিলে সিদ্ধান্ত নিতে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ করা যায় কিনা। দেশে ডেঙ্গু এখন মৌসুমী রোগের সীমা অতিক্রম করে ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। ঢাকায় যেমন রোগীর চাপ বাড়ছে তেমনি ছড়িয়ে পড়ছে সারা দেশে। এবার ঢাকার চেয়ে ঢাকার বাইরে রোগীর সংখ্যা অনেক বেশি। এবার মোট আক্রান্তের 28% ঢাকার। পরীক্ষা নিরীক্ষা করাইছি, জ্বর আসছে, 3 দিন জ্বর আসার পরে পরীক্ষা করাইছি, পরীক্ষা করে জানতে পারলাম যে ডেঙ্গু। হাত যেমন ভেঙে যাবে, হাত পা হাতের কোনা যে কবজাগুলো আছে অনেক ব্যথা করে, সাধারণ জ্বর ওই ব্যথাটা হয় না। নগরবাসী বলছেন লার্ভার উৎস ধ্বংস ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব। সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের মশক নিধন কর্মসূচি যেন নিয়মিত এবং বৈজ্ঞানিকভাবে হয় তা নিশ্চিত করতে হবে। যে জেলটা সেটাও অপরিষ্কার, সেটাও রেগুলার যে একটা প্রাথমিকভাবে যে পরিষ্কার করা, তাদের রেগুলার মেনটেন করা সেটাও নেই। মশা এরকম দিনের বেলা কয়েল জ্বালান লাগে, রাত্রে তো বলাই নাই। মশার ওষুধ তো অনেকদিন পর দিয়ে মাঝে মধ্যে আসে না বললেই হয়। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে উন্নত বিশ্ব, তখনও শুধু মশা নিধন কর্মসূচিতে আটকে থাকা নির্বুদ্ধিতা। ডেঙ্গু প্রতিরোধে বিশ্বে 2টি ভ্যাকসিন অনুমতি পেয়েছে। এর মধ্যে একটি বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে জাপানের তাকাদা ফাউন্ডেশনের কিউডেঙ্গা নামে নতুন ভ্যাকসিনটির কার্যকারিতা এখন পর্যন্ত ভালো বলে মনে করছেন গবেষকরা। এই ভ্যাকসিনটি বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা সেটি অনেক বড় সিদ্ধান্তের ব্যাপার। গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স যারা আছে এবং বাংলাদেশে যারা গবেষক রয়েছেন সকলকে মিলে একসাথে বসে তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস সবকিছু দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ভ্যাকসিন ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গুকে বিশ্বব্যাপী শীর্ষ 10টি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে একটি হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। 2000 সালে 5 লাখ থেকে 10 গুণ বেড়ে 2019 সালে 50 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। 2023 সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যা অভূতপূর্ব। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে লং মার্চে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে জানাবেন আমাদের। টেপু, এখন বর্তমানে শিক্ষকরা অর্থাৎ সরকার মানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা আছেন তারা কিন্তু এখন লং মার্চ টু যমুনার যে কর্মসূচি তাদের পূর্ব ঘোষিত সেটা সময়ের বিড়ম্বনা থাকলেও পরবর্তীতে তারা শুরু করেছেন ঠিক 2টার আগ মুহূর্তে। এখন তারা অবস্থান করছেন প্রেস ক্লাবের একেবারে গেট সংলগ্ন জায়গায় এবং এখানে কিন্তু পুলিশ প্রশাসনের যে ব্যারিকেড সেটা কিন্তু দিয়ে রাখা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে একেবারে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন এবং তাদের যে এক দফা দাবি জাতীয়করণের যে দাবি সেই দাবি কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করা হয়নি। এই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং তারা কিন্তু দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত এখান থেকে সরবেন না এমনটাও কিন্তু জানিয়েছেন। তবে এখানে যিনি রমনার ডিসি আছেন তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন, তিনি আশ্বস্ত করার চেষ্টা করছেন এবং তাদের সাথে কথা পর্যন্ত বলেছেন। এখন আসলে তারা কি বলছেন বিষয়টা সেটা সম্পর্কে আমাদেরকে অবগত এখনও করানো হয়নি। এদিকে পুলিশ প্রশাসনের যে তৎপর অবস্থা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সাথে জলকামান থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ মোতায়েন সবকিছুই এখানে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং তারা কিছুক্ষণ আগে নামাজ আদায় করেছেন এই রাস্তায়। একদিকে রাস্তা কিন্তু অবরোধ হয়ে গেছে বলতে গেলে, যেখানে কিন্তু যানজটেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে এই লং মার্চ টু যমুনা আসলে ঠিক
আর যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত আছেন প্রশাসন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন রমনা জোনের যিনি ডিসি আছেন, তিনি কিন্তু আমাদেরকে এটা নিশ্চিত করেছেন। তো একই সাথে এখন বর্তমানে তারা এখানে অবস্থান করছেন আর শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত অবস্থান করছেন। ঠিক পরবর্তীতে কি হতে যাচ্ছে সে বিষয়টা কিন্তু এখন আমাদের কাছে পরিষ্কার নয়। তো পরবর্তীতে কোনো তথ্য আসলে সেটা আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। টিপু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহমুদ হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। রূপসা, তেরখাদা ও দিঘুলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 4 আসন। এটি জাতীয় সংসদের 101 নম্বর আসন। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় নিজ নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজ অবস্থান তুলে ধরছেন কেউ কেউ। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে এই আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,66,198 জন। বাংলাদেশে প্রথম মাল্টি স্কেল ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম জিরো নিয়ে এলো ফকির টেকনোলজিস লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটি জিরো ব্র্যান্ড নামে 3টি ভিন্ন ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম BESS সফলতার সাথে প্রতিস্থাপনে সক্ষম হয়েছে। শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালীর চাহিদা অনুযায়ী নকশা করা জিরো BESS সরাসরি সোলার এবং গ্রিড পাওয়ারের সাথে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা রাখে। এটি নিরবিচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করে, ডিজেল জেনারেটরের উপর নির্ভরতা কমায় এবং কার্বন নিঃসরণ, রক্ষণাবেক্ষণ খরচও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা নিশ্চিত করে। এবার মধুমতি ব্যাংক PLC অর্থ বাণিজ্যের সংবাদ। বাজারে শীতের আগাম সবজির দরদামে ধস। এতে সাধারণ ক্রেতারা খুশি হলেও হতাশ কৃষক। কুষ্টিয়ার বাজারে সব ধরনের সবজি সরবরাহ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে সব সবজির কেজিতেই কমেছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। এমন অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা। তাদের অভিযোগ, কৃষক ভালো দাম না পেলেও মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ও ফড়িয়ারা ঠিকই লাভ তুলে নিচ্ছেন। আগের সপ্তাহে ছিল 50-60, তার আগের সপ্তাহে ছিল 70-80, মানে কেমরে কমছে। চাষিরা দাম পাচ্ছেন, ব্যবসা দিয়ে আল্লাহরা দাম পাচ্ছে, এরা কিনে যায় ডবল বেচছে। 2 দিনের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন দেশের বিভিন্ন জেলার আমন চাষিরা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে শুক্র ও শনিবার অনেক স্থানেই মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ফসলের মাঝে পানি জমে গেছে, জলাবদ্ধতা দেখা দেয়, নুয়ে পড়েছে ক্ষেতের আধা পাকা ধান। এখন অর্ধেক ফসলও ঘরে তোলা যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এমন অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বৃষ্টি হয়েছে, আমার এখানে আবার তেমন দিকেছে, এখন মনে করেন কি হবে, আর তো কোনো এখন বৃষ্টি হয়েছে, আমাদের পোকা শুরু হয়ে গেছে। আমার বৃষ্টি হওয়ার কারণে এই জমিটাতে গোড়ার মধ্যে পানি জমে গেছে। গোড়ায় পানি জমার কারণে জমিটার এই ধানের যে গোড়াটা এটা নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পরে একটু বাতাস, এই বাতাসের কারণে ধানটা পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকিতে উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। এবার খ্রিস্টানদের উপর সহিংসতার অভিযোগে নাইজেরিয়ায় হামলার হুমকি দিলেন তিনি। প্রস্তুত থাকতে বললেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে। এদিকে ভেনেজুয়েলার কাছে বাড়ছে নজিরবিহীন মার্কিন সামরিক উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন কেবল খরচ আর লাভের হিসাবে করছেন ডোনাল্ড ট্রাম্প। কোনো রাগঢাক না রেখেই এবার নাইজেরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেন নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের হত্যা বন্ধ করতে ব্যর্থ। অবিলম্বে এটি বন্ধ না হলে মার্কিন সহায়তা বাতিল এবং প্রয়োজনে সেনা পাঠানোর হুমকিও দেন তিনি।
যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নাইজেরিয়া সরকার। অন্যদিকে ভেনেজুয়েলার কাছে ক্যারিবীয় অঞ্চলে বাড়ছে মার্কিন সামরিক চাপ। মাদক পাচার বিরোধী অভিযানের নামে সেখানে যুদ্ধজাহাজ ও হাজারো সেনা মোতায়েন করা হয়েছে। যদিও ট্রাম্প সম্প্রতি সরাসরি হামলার পরিকল্পনা অস্বীকার করেছেন, তবে তার পূর্বের আগ্রাসী মন্তব্য ওই অঞ্চলে উত্তেজনা জিইয়ে রেখেছে। ট্রাম্পের এমন দ্বিমুখী নীতি নিয়ে কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রেসিডেন্ট রিচার্ড হাস বলেন, ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্রনীতি প্রায় সম্পূর্ণরূপে লেনদেন ভিত্তিক হয়ে উঠেছে। এখানে ইতিহাস, মানবাধিকার বা অন্য দেশের জাতীয় স্বার্থের মতো বিষয়গুলোর কোনো গুরুত্ব নেই, বরং প্রতিটি সম্পর্ককে সংকীর্ণ খরচ এবং লাভের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কে তৈরি করছে নতুন সমীকরণ। এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব। নিবির আমিন, নিউজ 24। নারী বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। কার হাতে উঠছে শিরোপা? প্রথমবারের মতো ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা নাকি দুইবারের রানার্স আপ ভারত? ফাইনাল শুরু বিকেল 3:30টায় মুম্বাইয়ে DY প্যাটেল স্টেডিয়ামে। নারী বিশ্বকাপের 13তম আসরের পর্দা নামছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মেগা ফাইনাল দিয়ে। আগের 12 আসরে 7 বারই শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া, 4 বার ইংল্যান্ড আর 1 বার শিরোপার স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড নারী দল। 2 বার ফাইনাল খেলেও একবারও ট্রফি ছোঁয়া হয়নি ভারতের। হারমানপ্রীত কৌরের দল এবার পারবে কি ঘরের মাঠে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিতে? সেমিফাইনালে নারী বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল ভারত। অস্ট্রেলিয়ার দেওয়া 339 রানের পাহাড় তাড়া করে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া, যেখানে ভারতীয় টপ অর্ডার ব্যাটার জেমিমা রড্রিগেজ অনবদ্য 127 রান করে অপরাজিত ছিলেন। এছাড়াও স্মৃতি মান্দানাও আছেন আসরে দ্বিতীয় সর্বোচ্চ 389 রান করে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বে প্রোটিয়াদের কাছে হারের প্রতিশোধ নিয়ে ফাইনালে উচ্ছ্বাস করতে চায় হারমানপ্রীতের দল। অন্যদিকে প্রোটিয়ারাও উঠছে আপন ছন্দে। আসরের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে কোন রকম পাত্তাই দেয়নি দক্ষিণ আফ্রিকা। 3 লায়ন্সদের হারিয়েছিল 125 রানে। এবারের আসরে সর্বোচ্চ 470 রান নিয়ে প্রোটিয়া অধিনায়ক লরা উলভার দিচ্ছেন সামনে থেকে নেতৃত্ব। তবে যেই চ্যাম্পিয়ন হোক না কেন, নতুন চ্যাম্পিয়নের দেখা পাচ্ছে ক্রিকেট বিশ্ব। শুভদেবনাথ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। সবাইকে ধন্যবাদ।